রাজনীতি তার কোনো কোনো চরিত্রকে দিয়ে মাঝে মধ্যে এমন কিছু বলায় যা ইতিহাসের পাতায় একেবারে স্থায়ীভাবে জায়গা করে নেয়। তার মধ্যে যে তীব্র করুণা ঘন হাস্যরস, ডার্ক আয়রনি লুকিয়ে আছে তার জন্য। আমার মনে হয় গত শনিবার ডানকুনিতে একটি হোসিয়ারি কারখানার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে আমরা চাই না আর একটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক, সেইটা ইতিহাসের পাতায় এই ডার্ক আয়রনির জন্য, করুণা ঘন হাস্যরসের জন্য স্থায়ীভাবে জায়গা করে। আমাদের কি এখনো মনে রাখার সময় পেরিয়ে গিয়েছে? আমাদের কি ভুলে যাওয়া উচিত যে এই নন্দীগ্রাম, এই সিঙ্গুর শুভেন্দু অধিকারী বানিয়েছে, বিশেষ করে নন্দীগ্রামের আন্দোলন। এই নন্দীগ্রাম, এই সিঙ্গুর 15 বছরের জন্য পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। তার আগে ইতিহাসে আরেকটু পিছনে অবশ্য আমাদের ফিরে গিয়ে দেখতে হবে যে কেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শিল্পের জন্য জমি কিভাবে মিলবে এই কঠিন প্রশ্নটার উত্তর খুঁজতে হচ্ছে, এবং খুঁজতে গিয়ে একেবারে সম্পূর্ণ নতুন পথে হাঁটতে হচ্ছে। বলতে হচ্ছে বেসরকারি শিল্পপতিদের জন্যেও রাজ্য সরকার জমি কিনে দেবে, ঠিক যেভাবে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে বা রেলওয়ে প্রকল্পর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেলওয়েকে বা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য বিমানবন্দরকে জমি দেওয়া হচ্ছে, কিনে দেওয়া হচ্ছে, সরকার সরাসরি তাদের হাতে অর্পণ করছে, ঠিক সেভাবেই বেসরকারি শিল্পপতিদের জন্য দেওয়া হবে। কিন্তু এ প্রসঙ্গে দুটি জিনিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক হচ্ছে ঠিক কিভাবে জমি পশ্চিমবঙ্গে পাওয়া যেতে পারে, এবং দুই, কেন পশ্চিমবঙ্গে জমির জন্য এত হাহাকার। আমি প্রথমে একটু দ্বিতীয় প্রশ্নটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জনবসতির ঘনত্ব সর্বশেষ সেন্সাস এবং তার প্রজেক্টেড ফিগার অনুযায়ী 1133 প্রতি বর্গ কিলোমিটারে। এটা হচ্ছে সারা দেশের মধ্যে দ্বিতীয় সব থেকে বেশি জনঘনত্ব বড় রাজ্যগুলির মধ্যে। সারা দেশের গড় হচ্ছে 400 সামান্য উপরে, 433 মতো সম্ভব, হ্যাঁ 430 মতো। পশ্চিমবঙ্গে জমির সমস্যা কবে থেকে শুরু কিন্তু আজ থেকে 79 বছর আগের থেকে, দেশভাগের সময় থেকে। আমরা খুব চট করে একবার দেখে নেই এই দেশভাগের সময় থেকে সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল। সকলেই তুলনা করেন দেশভাগের সময় বিভক্ত হওয়া দুটি রাজ্য, পাঞ্জাব এবং বাংলা, এই দুটির সঙ্গে তুলনামূলক আলোচনা খুব আসে। আজকে কিন্তু এতদিন পরেও, এত সমৃদ্ধির পরেও পাঞ্জাবে কিন্তু জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 551, পশ্চিমবঙ্গের অর্ধেকের কম। পার্টিশনের সময়, দেশভাগের সময়, সে যন্ত্রণাময় রক্তাক্ত দিনগুলোতেই পাঞ্জাবে আমরা জানি প্রায় সম্পূর্ণ জনবিনিময় হয়ে গিয়েছিল। মুসলমানরা প্রায় সকলেই এই পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিমে চলে গেছিলেন, এবং শিখ এবং হিন্দু যারা ছিলেন পশ্চিম পাঞ্জাবে, এখনকার পাঞ্জাব প্রদেশে পাকিস্তানে, সেখান থেকে তারা সীমান্ত পেরিয়ে এপাশে চলে এসেছিলেন। তার জন্য ভয়ঙ্কর রক্তপাত হয়েছে, ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে, মৃত্যু, হত্যা, ধর্ষণ, খুন, লুটপাট, কিছুই বাদ যায়। তারপরেও ইতিহাসের পাতা থেকে আমরা জানছি যে কুরুক্ষেত্র, সে মহাভারতের আমল থেকে যে প্রসিদ্ধ কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রে যে শিবির তৈরি হয়েছিল, সেখানে একসময় 3 লক্ষ লোক মাত্র কয়েকদিনের মধ্যে এসে বসবাস করেছিলেন। মনে রাখা দরকার যে লক্ষ লক্ষ মানুষ পাঞ্জাব থেকে চলে এসেছিলেন, তারা কিন্তু তখনকার তাদের আদি যে বাসস্থান, এখন পাকিস্তানের অন্তর্গত যে পাঞ্জাব,
সেখানে তাদের 27 লক্ষ হেক্টর জমি তারা ছেড়ে এসেছিল। আবার এখান থেকে অর্থাৎ কিনা পূর্ব পাঞ্জাব থেকে যারা ছেড়ে চলে গেছিলেন, মুসলমান যারা জমির মালিক ছেড়ে চলে গেছিলেন, তাদেরও ছিল 19 লক্ষ হেক্টর জমি। অর্থাৎ কিনা প্রায় 2/3 মতো জমি, তার থেকে সামান্য বেশি জমি ছিল, যদিও পূর্বের জমির তুলনায় ছিল তখনকার অনুর্বর, একটু অনুর্বর, কিন্তু ছিল প্রায় 2/3 মতো জমি ছিল। সেই জমিতে ওপার থেকে যারা এসেছিলেন তাদের তুলনামূলক হারে কম জমি দিয়ে, কিছু জমি দিয়ে তাদের সেটেল করানো হয়েছিল। প্রায় 2.5 লক্ষ পরিবারকে 1949 সালের মধ্যেই সেটেল করিয়ে দেওয়া সম্ভব হয়েছিল জমি দিয়ে। এবং এটা অর্থাৎ চমৎকার দুটো ফর্মুলা ব্যবহার করা হয়েছিল, অনেকের হয়তো এখন মনে নেই। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একর বলে একটা ফর্মুলা, অর্থাৎ কিনা বহু যে জমি খুব ভালো ফসল দেয়, সেচ সমৃদ্ধ জমি, সেচ সেবিত জমি, তার সঙ্গে তুলনা করে তার 4 গুণ জমিকে 1 একর ধরা হতো। 4 একর জমিকে 1 একর ধরা হতো, যে জমি সত্যি অনুর্বর। পরবর্তীকালে খাল কেটে বিভিন্ন সেচ প্রকল্পের ফলে সে সমস্ত জমি উর্বর জমিতে পরিণত হয়েছে। এবং মোদ্দা কথাটা হচ্ছে সেখানে জমি ছিল। আমাদের এখানে কি ছিল? কোনো জমি ছিল না। পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সেরকম দলে দলে জমির মালিক মুসলমানরা ছেড়ে চলে যাননি। তারা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে জমি আঁকড়ে ধরেছিলেন, অনেকে এখনো 80 বছর পরেও আছেন। পূর্ব থেকে বিতাড়িত হয়ে যারা এসেছিলেন তখনকার পূর্ব পাকিস্তান থেকে, তাদের দেওয়ার মতো জমি কিছু ছিল না। ইতিহাসের পাতায় বর্ণনা থেকে আমরা জানি যে কি অবর্ণনীয় দুর্দশার মধ্যে সে সমস্ত রিফিউজি যাদের বলা হতো, উদ্বাস্তু, তারা বসবাস করছেন। শিয়ালদা স্টেশনে তারা বসবাস করেছেন। পরবর্তীকালে তারা বিভিন্ন পরিত্যক্ত মিলিটারি শিবির কলকাতার বিভিন্ন জায়গায়, বালিগঞ্জে, শাহপুরে, সেগুলো দখল করেছেন। নানা জায়গায় কলকাতা শহরে এবং কলকাতার থেকে ধমনির মতো বেরিয়ে যাওয়া 2টি রেল লাইন, একটি দক্ষিণে যাদবপুরের দিকে আর একটি উত্তরে নৈহাটির দিকে, এই রেল লাইন বরাবর তারা কলোনি স্থাপন করেছেন। অনেক কষ্ট করে তারা সামান্য জমি, মাথা গোজার মতো জমি শুধু জোগাড় করতে পেরেছে, চাষের জমি তারা পান। জমির আকাল, এটা নিয়েই পশ্চিমবঙ্গের জন্ম। এরপরে দ্রুত যদি আমরা প্রথম 15 বছরের ইতিহাস দেখি, ডক্টর বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বের আমলে, সেই সময় পশ্চিমবঙ্গে শেষ কার্যত বড় জমি সরকারি উদ্যোগে জমি অ্যাকুইজিশন করে, জমি অধিগ্রহণ করে শিল্পাঞ্চল তৈরি হয়েছে। আমরা 3টির কথা খুব ভালো করে জানি: হলদিয়া, কল্যাণী এবং দুর্গাপুর। তার মধ্যে কল্যাণীর তুলনায় অতটা সফল তখন হয়নি, দুর্গাপুর এবং হলদিয়া পরবর্তীকালে হয়েছে। তারপরে 1962 সালে বিধানচন্দ্র রায়ের প্রয়াণের পর থেকে প্রায় 80 বছর ধরে, মাফ করবেন 60 বছরের কিছু বেশি, প্রায় 64 বছর ধরে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে বড় জমি দখল করে, অ্যাকুইজিশন করে, অধিগ্রহণ করে শিল্প স্থাপনের নজির কটা রয়েছে? 1955 সালের ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এবং পরবর্তীকালে 1976 সালে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট, এই দুটো আইন পশ্চিমবঙ্গের জমির কারবারের হাত পা বেঁধে রেখেছে। হাত পা বেঁধে রেখে আমরা বলতে পারি বাধ্য করেছে যারা জমি সংক্রান্ত যে কোনো কাজ করতে চান, শহরাঞ্চলে বাড়ি তৈরি থেকে শুরু করে নতুন আবাসন তৈরি, তাদের বাধ্য করেছে অনেক ক্ষেত্রে বেআইনি পথে যেতে, ঘুর পথে যেতে। বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর 60 দশক থেকে শুরু রাজনৈতিক অস্থিরতা, যেখানে বামপন্থীদের প্রভাবে শিল্পকে, শিল্প মালিককে শত্রু হিসেবে দেখা, একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা, তাতে শিল্পের পশ্চিমবঙ্গ সম্পর্কে, বাঙালিদের সম্পর্কে, বাঙালির শ্রম সম্পর্কে তাদের অনীহা, তাদের ভীতি জন্মানো, ক্রমে ক্রমে শিল্পের চলে যাওয়া। তারপর বামফ্রন্ট আমল। বামফ্রন্ট আমলে 1977 সালে প্রথম যারা তখন ক্ষমতা এলো, তখন মূল লক্ষ্যটা ছিল জমি সরকারি হাতে ন্যস্ত করে
প্রকৃত চাষির হাতে, আখ চাষির হাতে তুলে দেওয়া, তাদের হাতে পাঠটা দেওয়া। সে কাজ অনেকটাই সফল হয়েছে, কিন্তু সে কাজ করতে গিয়ে যেটা সম্পূর্ণ উপেক্ষিত রয়ে গেছে, প্রায় 2 দশক পরে অর্থনৈতিক মুক্ত অর্থনীতির যুগ আসার পর, 1996 সালে বামফ্রন্ট সরকার আসার পর বলা চলে, প্রথম এটা উপলব্ধি হয় বামপন্থী নেতাদের শিল্পের জন্য কিছু করা দরকার। কিন্তু সেই করার প্রচেষ্টা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্ব আমলে বিশেষ এগোয়নি। প্রথম পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রিত্ব, যা 2001 সালে শুরু, সেই সময় থেকে তাতে নজর দেওয়া শুরু হয়। 2006 সালে তাদের গতি আনতে গিয়ে কিভাবে সিঙ্গুর নন্দীগ্রাম হলো, কিভাবে সরকারি মুখ থুবড়ে পড়লো, কিভাবে সিঙ্গুরে ন্যাশনাল টাটাদের জন্য অধিগ্রহণ করা 1000 একর জমি, তা নিয়ে প্রবল বাকবিতণ্ডা হলো। তখনকার রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় তখনকার বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দিনের পর দিন আলোচনায় বসলেন। 400 একর জমি চাষিদের ফিরিয়ে দেওয়ার কথাও হলো। তারপরেও অবরোধ করা হলো জাতীয় সড়কের একটা অংশ, এবং বেশ কয়েকদিন অবরোধ চলার পর শেষ পর্যন্ত একটা পুজোর মুখে রতন টাটা ঘোষণা করলেন যে আমাদের মাথায় এতদিন রিভলভার ধরা হয়েছিল, এবার ট্রিগারটা টেনে দেওয়া হয়েছে, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। বাংলার শিল্প সম্ভাবনার সেই যে ইতি ঘটেছিল তৃণমূলে 15 বছরের রাজত্বকালে, তার থেকে এক বিন্দু এগোনোর কোনো সম্ভাবনা দেখা যায়নি, দেখা যাওয়ার কথাও ছিল না।